আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বডি ফ্লুইড ব্যালেন্স এবং ইলেক্ট্রোলাইট ব্যালেন্স এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। টপিকটা আসলে ইম্পোর্টেন্ট, আমাদের জীবনের জন্য অনেক ইম্পোর্টেন্ট। কারণ আমরা জানি যে আমাদের টোটাল বডি ওয়েটের 60% ই হচ্ছে ওয়াটার। যেহেতু আমাদের বডি ওয়েটের অর্ধেকের বেশি ওয়াটার, অবশ্যই ওয়াটার বা ফ্লুইডের একটা সিগনিফিক্যান্স আমাদের বডিতে আছে। তো এই সিগনিফিকেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা কিভাবে মেইনটেইন হয় বডি ফ্লুইড ব্যালেন্সটা, ফ্লুইডটা কেন সিগনিফিকেন্ট, সেকেন্ডলি ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করাটা কেন দরকার, সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমাদের বডি মেকানিজম কিভাবে কাজ করে। তো এই যে আমাদের বডি ওয়েটের 60% হচ্ছে ওয়াটার। এই ওয়াটারটা আমাদের বডির ভিতর আসে কিভাবে? তো আমরা জানি যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে কিছু ওয়াটার নেই প্রতিদিন, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট 650 ml ফুড ওয়াটার। খাদ্যের মাধ্যমে খাদ্যে কিছু ওয়াটার থাকে এবং কিছু এন্ডোজেনাসলি প্রোডিউসড মেটাবলিক ওয়াটার থাকে। মেটাবলিজমের সময় আমাদের সেলের ভিতরে কিছু ওয়াটার, মেটাবলিক ওয়াটার প্রোডিউস হয়। তো এভাবে আমাদের এই ওয়াটারটা আমাদের বডিতে প্রবেশ করে এবং এগুলো ইউরিন, ফিসিস, ট্রান্সপিরেশন মানে এক্সপায়ার্ড এয়ার এর মাধ্যমে কিছু ওয়াটার বেরিয়ে যায় এবং পার্সপিরেশন বা স্কিন থেকে ভেপার হিসেবে সোয়েট বেরিয়ে যায়। তো এগুলো এভাবে আমাদের বডির ভিতরে ওয়াটার আসে এবং বেরিয়ে যায়। তো আমাদের বডির ভিতর যে 60% ওয়াটার, বডি ওয়েটের 60% ওয়াটার, এটা কি এই ডায়াগ্রামের মতো পা থেকে বুকের মাঝ পর্যন্ত পিওর ওয়াটার হিসেবে আছে? সেটা না, এটা আমাদের বিভিন্ন কম্পার্টমেন্টে বিভিন্ন ফ্লুইড হিসেবে আছে। এই ওয়াটারটা বিভিন্ন কম্পার্টমেন্টে এক জায়গায় ব্লাড হিসেবে আছে, ইউরিন হিসেবে আছে, সোয়েট হিসেবে আছে, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বাইল ইত্যাদি হিসেবে আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আ কম্পোজিশন এ এই ওয়াটারটা আসে। এসব ফ্লুইডের ফ্লুইডিটিটা মেইনটেইন করে ওয়াটার এবং সাথে কিছু আদার্স কম্পোনেন্টস এখানে ডিসলভড অবস্থায় থাকে। তো আমরা ইন জেনারেল ২ টা কথা বলতে পারি যে আমাদের বডিতে যেই টোটাল ওয়াটারের কথা আমরা বলছি 60% ওয়াটার, এটা বিভিন্ন কম্পার্টমেন্টে থাকে। জেনারেলি ভাবে আমরা ২ টা কম্পার্টমেন্টের কথা এখানে বলব। একটা ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, একটা এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। ইন্ট্রাসেলুলার আমরা এই তুলনাটা করছি একটা সেলের সাপেক্ষে। অর্থাৎ একটা সেলের যে ভিতরের আ ইন্টেরিয়র যে জায়গাটা সেলের ভিতরে, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট এবং সেই সেলের বাহিরে যে জায়গা সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। তো আমরা ইন জেনারেল এটা ব্রডলি বলব যে সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেলের বাইরে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। তো সেল জিনিসটা কি? সেল হচ্ছে আমাদের বডির সবকিছুই সেল। সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি। আমাদের বডিতে বিভিন্ন সিস্টেম আছে। ব্রেইন, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম ইত্যাদি সিস্টেম। তো এই সিস্টেম সবগুলো অর্গান নিয়ে গঠিত। আমরা জানি কি সেল মিলে হয় টিস্যু, টিস্যু থেকে অর্গান থেকে সিস্টেম গুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে লাইফ কন্টিনিউ করে। তো এই যে এখান থেকে আমরা দেখতে পারতেছি লিভারের সেল, কিডনির সেল, বোনস এর সেল, লাং এর সেল, ব্রেইন এর সেল, হার্ট এর সেল, মাসল এর সেল ইত্যাদি সেল। তো এই ইচ সেল প্রত্যেকটা সেলের ভিতরের কম্পার্টমেন্ট হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, বাহিরের কম্পার্টমেন্ট হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। এটা আমরা জানি। এখানে আমি একটা সিনারিও দেখার চেষ্টা করছি যে এখানে ২ সারি সেল দেয়া আছে। উপরে এক সারি দেয়া আছে, নিচে এক সারি দেয়া আছে, মাঝখানে একটা ব্লাড ভেসেল বা ক্যাপিলারি দেয়া আছে। এই ক্যাপিলারি থেকে অক্সিজেন বের হয়ে সেলের ভিতরে যায়। সেল থেকে কার্বন ডাই অক্সাইড মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয়ে আবার ব্যাক টু দি ভেসেল চলে আসে। এটা হয়, এটা সমস্যা নাই। তো আমরা এখান থেকে যে জিনিসটা দেখার চেষ্টা করব যে অনেকগুলো সেল এখানে মানে এক সারি সেল দেয়া আছে। তো এই প্রত্যেকটা সেল, আমি একটা সেলের কথা চিন্তা করি। একটা সেলের ভিতরের যে অংশটা সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার মানে কম্পার্টমেন্ট। সেম এই নিচের সারির ক্ষেত্রেও একটা সেলের যে ভিতরের কম্পার্টমেন্ট সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট। এই সেলের বাহিরে যা আছে সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। তো এইখানে এই সেলের বাহিরে আমরা দেখতে পারতেছি ২ টা জিনিস। একটা স্পেস আছে। এই স্পেস সেল এবং ক্যাপিলারির মাঝখানে আছে। আরেকটা আছে ক্যাপিলারি। ক্যাপিলারিটা কিন্তু সেলের বাহিরে অবস্থিত। অর্থাৎ আমরা ২ টা কম্পার্টমেন্টের কথা বলছি। একটা ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট আর সেলের ভিতরে, এবং সেলের বাহিরে আছে ২ টা কম্পার্টমেন্ট। একটা হচ্ছে একটা স্পেস, এটাকে ইন্টারস্টিশিয়াল স্পেস বলা হয়। যেটা ২ টা সেলের মাঝখানে, সেল এবং ক্যাপিলারির মাঝখানে অবস্থিত। আরেকটা হচ্ছে ক্যাপিলারি বা ভেসেল, ইন্ট্রাভাস্কুলার স্পেস বলা হয়। এই ২ টাই এক্সট্রাসেলুলার ফ্লুইড বা কম্পার্টমেন্টের পার্ট। সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেলের বাহিরে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, যেটার আবার ২ টা পার্ট। একটা আমরা দেখলাম এই স্পেসটা, যেটা ২ টা সেলের মাঝখানে, এখানে দেখা যাচ্ছে না কিন্তু ২ টা সেলের মাঝখানে এই স্পেসটা বিলং করে এবং সেল এবং ক্যাপিলারির মাঝখানেও স্পেসটা থাকে। স্পেসের নাম ইন্টারস্টিশিয়াল স্পেস বা এটাকে বলা হয় ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট। ২ টা সেলের মাঝখানে স্পেসটা থাকে এবং একটা ইন্ট্রাভাস্কুলার স্পেস, যেটা ক্যাপিলারি বা ভেসেলস এর ভিতরের যে স্পেসটা বা কম্পার্টমেন্টটা। এক্ষেত্রে এখন আমি একটু আ ডিপ এ যাবো যে আসলে আমাদের ফ্লুইডটা কেন ইম্পোর্টেন্ট? ফ্লুইডটা কেন ইম্পোর্টেন্ট বোঝার আগে আমাদের ১ম বুঝতে হবে যে আমাদের জীবনটাকে বাঁচাইতে হবে। আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের বেঁচে থাকার জন্যই আমাদের এত কিছু করা। মেডিকেলে পড়াশোনা, ডাক্তার হওয়া, ডাক্তার দেখানো। তো জীবনের অনেক মূল্য। তো জীবন বাঁচাতে হবে। তো জীবন কখন বাঁচবে? আমরা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করি। জীবনটা আসলে কি? আমাদের জীবনটা হচ্ছে আমাদের বিভিন্ন সিস্টেম, আমাদের জিআইটি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম, রেনাল সিস্টেম আছে। এই সিস্টেমগুলো কোঅর্ডিনেশন করে আমাদের জীবনটা স্মুথলি রান করে। এই কোন একটা সিস্টেম যদি ফেইল করে তাহলে আমাদের জীবন কিন্তু সংকটাপন্ন হয়ে যাবে। এবং কোন সিস্টেম ফেইল করা মানে কি? ফেইল করা মানে সেই সিস্টেমের যে অর্গানস গুলো আছে, ভাইটাল অর্গানস, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভাইটাল অর্গান হচ্ছে হার্ট। হার্ট যদি ফেইল হয়, কেন ফেইল হবে?
ফেল হতে পারে যদি আমার টিস্যু লেভেলে ফেল হয়, টিস্যু ফেইলিউর হয় বা টিস্যু ড্যামেজ হয়। অর্গান ফেইলিউর কখন হয়? যখন টিস্যু ড্যামেজ হয়। টিস্যু ড্যামেজ কখন হয়? যখন সেল ড্যামেজ হয়। কারণ আমরা কি জানি? সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান থেকে সিস্টেম, সিস্টেমের কোঅর্ডিনেশন হচ্ছে লাইফ। আমরা দেখতে পাচ্ছি জীবনকে যদি আমাদের বাঁচাতে হয় আমাদের এই সিস্টেমটাকে ঠিকমতো রান করতে হবে এবং এটার বেসিক যে ইউনিট সেটা হচ্ছে সেল। এই সেল থেকে টিস্যু, অর্গান, সিস্টেম, লাইফ। এরকম আমাদের এই সেলকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের জীবনটা বেঁচে যাবে। তো এই সেলকে বাঁচানো হচ্ছে আমাদের মূল টার্গেট। মানে জীবন বাঁচাতে হলে সেলকে বাঁচাতে হবে। এখন সেলকে বাঁচানোর জন্য মানে সেলের কাজটাকে সেলের ভ্যারাইটিস অফ ফাংশনস আছে। তো সেলের কিছু ইউনিক ফাংশন আছে যেগুলো সেল সম্পাদন করে থাকে। তো এই সেলের ফাংশনগুলো করার জন্য সেলের একটা প্রাইমারি নিড অফ এনার্জি আছে। অর্থাৎ সেল নিজের যে ফাংশন করবে, নিজের সেল হিসেবে একটা ফাংশন করবে, সে ফাংশনগুলো যাতে সে ঠিকমতো করতে পারে এর জন্য তার একটা প্রাইমারি নিড অফ এনার্জি আছে। সেই এই এনার্জিটা যখন প্রোডিউস করতে পারবে তখন সে ফাংশন করতে পারবে। সেল যদি ফাংশন করে তাহলে টিস্যু ফাংশন করবে। টিস্যু যদি ফাংশনাল থাকে তাহলে অর্গান ফাংশনাল থাকবে। অর্গান যদি ফাংশনাল থাকে তাহলে সিস্টেমগুলো ফাংশনাল থাকবে, কোঅর্ডিনেশন ঠিকমতো হবে তাহলে লাইফটা সাস্টেইন করবে। আচ্ছা, তাহলে এখন আমাদের ১ম কথা যে আমাদের তাহলে সেল বাঁচাইতে হবে এবং সেলকে যদি বাঁচাইতে হয় তাহলে সেলের কিছু এনার্জি প্রোডিউস করতে হবে। এনার্জিটা প্রোডাকশন মানে পাথওয়ে কোনটা? এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজের অক্সিডেশনের মাধ্যমে সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়ায় এটিপি হিসাবে এনার্জি প্রোডিউসড হয়। এটা আমরা জানি। তো ১ম কথা তাহলে আমার এনার্জির জন্য সাবস্ট্রেট হিসেবে সেলকে বাঁচাইতে হবে। সেলের এনার্জি প্রোডিউস করতে হবে। এনার্জি প্রোডিউস করবে সেলের ভিতরে। এবং সেলের ভিতরে এনার্জি প্রোডাকশনের জন্য ২ টা সাবস্ট্রেট লাগবে। একটা হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজের অক্সিডেশনের জন্য অক্সিজেনটা লাগবে। তো এই গ্লুকোজ এবং অক্সিজেন এগুলো কোথায় থাকে? এগুলো কি সেলের ভিতরে থাকে? না, এগুলো সেলের ভিতরে থাকে না। অক্সিজেন আমরা কিভাবে আমাদের বডির ভিতরে প্রবেশ করাই? শ্বাস নেওয়ার মাধ্যমে। আমরা যখন ইন্সপিরেশন নেই এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আমাদের লাং অ্যালভিওলাতে যায়। অ্যালভিওলাই থেকে ব্লাডে ডিফিউশনের মাধ্যমে চলে আসে। আর্টেরিওলার ব্লাড অক্সিজেনেটেড ব্লাড হিসেবে আর্টারিতে থাকে। সেখান থেকে আর্টারিওল এবং ক্যাপিলারির মধ্যে সেই ব্লাডটা চলে আসে। তো এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। একটা ব্লাড ক্যাপিলারি, একটা আর্টারিয়াল এন্ড আছে, একটা ভেনাস এন্ড আছে। তো সেই অক্সিজেনটা তাহলে ব্লাড স্ট্রিমের মধ্যে চলে আসে। অর্থাৎ এটা এখন ক্যাপিলারি ইন্ট্রাভাস্কুলার স্পেসে আছে, ব্লাডে আছে বা প্লাজমায় আছে। ইন্ট্রাভাস্কুলার স্পেসের ভিতরে এই কম্পার্টমেন্টের ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে প্লাজমা বা ব্লাড বলা হয়। এখন অক্সিজেন এটা আমার ব্লাডের মধ্যে আছে। গ্লুকোজের ক্ষেত্রেও সেইম। গ্লুকোজ আমরা কিভাবে আমাদের বডিতে প্রবেশ করাই? যখন আমরা খাবার খাই, স্পেশালি কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেট যখন খাই সেগুলো আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবসর্ব হয়ে ব্লাড স্ট্রিমে চলে আসে, ব্লাড সার্কুলেশন এ চলে আসে। মানে এটা এখন ব্লাড ভেসেলস এর ভিতরে আছে, প্লাজমাতে আছে বা ব্লাডে আছে। তো এখান থেকে এগুলো আমাদের সেলের ভিতরে প্রবেশ করবে। অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে সেলের ভিতরে যাবে এবং গ্লুকোজ যেটা এটা আমাদের ক্যাপিলারির মধ্যে কিছু ফিনেস্ট্রেশনস আছে, টাইনি পোরস যেহেতু গ্লুকোজ কম্পারেটিভলি একটু বড় অণু সে এই পোরস দিয়ে বেরিয়ে যাবে এবং পোর্স দিয়ে বের হওয়ার সময় যেহেতু পোর্স এটা ফ্রিলি পারমিয়েবল টু ওয়াটার তাহলে এই পোর্স দিয়ে গ্লুকোজ তো বের হবে সাথে এই ব্লাড ভেসেলস এর ভিতর থেকে ক্যাপিলারির ভিতর থেকে কিছু ওয়াটার বা ফ্লুইড বেরিয়ে যাবে। তো ফ্লুইড যখন বেরিয়ে যাবে আমরা কি জানি যে ব্লাডের মধ্যে এই ক্যাপিলারির মধ্যে কিন্তু আবার কিছু প্রোটিনস আছে, বড় প্রোটিনস আছে অ্যালবুমিন যেগুলো খুবই বড় প্রোটিন এবং নেগেটিভলি চার্জড। যেহেতু এরা নেগেটিভলি চার্জড যেই ফ্লুইডটা বা ওয়াটারটা এই পোর্স দিয়ে বেরিয়ে গেছে ধরলাম যে ৩০ লিটার ফ্লুইড বা ওয়াটার বেরিয়ে গেছে তাহলে আমার অ্যালবুমিন ব্লাড স্ট্রিমের মধ্যে যেহেতু ব্লাড স্ট্রিম থেকেই সেই ফ্লুইডটা বেরিয়ে গেছে তো অ্যালবুমিন কি করবে সেই ওয়াটারকে আবার পুল করবে ব্যাক টু দি মানে ভেসেল ক্যাপিলারির মধ্যে আবার পুল করবে। কেন পুল করতে পারবে? কারণ অ্যালবুমিন যেহেতু নেগেটিভলি চার্জড এবং ওয়াটারের মধ্যে পজিটিভলি চার্জ হাইড্রোজেন আয়ন আছে এর জন্য সে পুল করে আবার ব্যাক টু দি ভেসেল নিয়ে আসবে। তবে সম্পূর্ণটা আনতে পারবে না। ধরলাম যে ৩০ লিটার এই পোর্স দিয়ে ফ্লুইড বা ওয়াটার বেরিয়ে গেল ২৭ লিটারকে তাহলে সে নিয়ে আসবে বাকি ৩ লিটার এখানে জমা থাকবে। তো কথা হচ্ছে এই যে আ কিছুকে সে ব্লাড ভেসেলস এ নিয়ে আসলো আর কিছু যে জমা থাকবে এই জমা থাকতে দেয়া যাবে না। কারণ ফ্লুইড যদি জমা থাকে ইন্টারস্টিশিয়াল স্পেস এ তাহলে কিন্তু আমার ওয়াটার অ্যাকুমুলেশন হয়ে ইডেমা হয়ে যাবে। তো এরকম ৩ লিটার এই সার্কেল তো বারবার চলতে আছে। তো এরকম ৩ লিটার, ৩ লিটার, ৩ লিটার যদি জমতে থাকে তাহলে কিন্তু ইডেমা হয়ে যাবে। এর জন্য সে এক্সট্রা যে ফ্লুইডটা আছে সেটাকে আমরা লিম্ফ চ্যানেল বা লিম্ফেটিক যে ভেসেলস এর মাধ্যমে লিম্ফ হিসেবে নিয়ে যাবো এবং সাবক্লেভিয়ান ভেইন করার মাধ্যমে ব্যাক টু দি ব্লাড সার্কুলেশন বা ব্লাড স্ট্রিম সিস্টেমিক সার্কুলেশন এ আমরা আবার নিয়ে আসবো। তো ওটার কথা গেল। আমাদের এখন গ্লুকোজ কি হলো? গ্লুকোজ আমাদের যে সেল মেমব্রেন এ গ্লুকোজের জন্য কিছু ট্রান্সপোর্টার আছে সেই ট্রান্সপোর্টার দিয়ে আমাদের গ্লুকোজটা সেলের ভিতরে প্রবেশ করলো। তো আমাদের প্রাইমারি টার্গেট কি ছিল? একটা সেলকে বাঁচানো। সেল বাঁচবে কিভাবে? যখন সে এনার্জি প্রোডিউস করতে পারবে। এনার্জি প্রোডিউস করবে কিভাবে? যখন তার মধ্যে আমি গ্লুকোজ এবং অক্সিজেন নিয়ে আসবো। এই যে নিয়ে আসার কাজটা করছে ফ্লুইড। অর্থাৎ আমাদের জীবন বাঁচানোর জন্য এই বডি ফ্লুইড এর গুরুত্ব অপরিসীম। এখন বডি ফ্লুইড এর গুরুত্ব অপরিসীম এটা আমরা বুঝলাম। তো এখন এই বডি ফ্লুইড ব্যালেন্সটা যদি মেইনটেইন না করতে পারি তখন কি হবে? ধরলাম যে আমাদের বডি ফ্লুইড এর গুরুত্ব অপরিসীম বুঝলাম। এখন বডি ফ্লুইড আমাদের হেমোরেজ হলো। হেমোরেজ হলে আমাদের ব্লাড স্ট্রিম থেকে কিছু ব্লাড ভলিউম লস হইলো। তাহলে কি হবে? আমাদের প্রাইমারি টার্গেট ছিল সেলকে বাঁচানো। যদি আমাদের বডি ব্লাড ভলিউম কমে যায় হেমোরেজের কারণে, তাহলে আমাদের সেলে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড গুলো অক্সিজেন এবং গ্লুকোজ নিয়ে আসতে পারবে না। ফলস্বরূপ আমাদের সেল যেটা সেটা গ্লুকোজের অক্সিডেশনের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ এনার্জি প্রোডিউস করতে পারবে না। তাহলে সেল ড্যামেজ হয়ে যাবে। সেল ড্যামেজ যদি হয়ে যায়, টিস্যু ড্যামেজ হবে। টিস্যু ড্যামেজ হলে অর্গান ফেইলিউর হবে। লাইফ রিস্কে চলে আসবে। মানে জীবন সংকটাপন্ন হয়ে যাবে।
এর জন্য আমাদের বডি ফ্লুইড ব্যালেন্সটা মেইনটেইন করা গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখি যে গ্লুকোজের অক্সিডেশনে তখন এনার্জি প্রোডিউস হইছে এটিপি হিসাবে। কিছু পানি মেটাবলিক ওয়াটার, যেটার কথা আমি বললাম যে এন্ডোজেনাসলি প্রোডিউসড মেটাবলিক ওয়াটার আমাদের 350 ml পার ডে এর মতো, 350 থেকে 400 ml। তো এটা আমাদের এন্ডোজেনাসলি প্রোডিউসড, এটা আমাদের বাইরে থেকে ইনটেক করতে হয় না। বাইরে থেকে যেই ওয়াটারটা ড্রিংকিং এবং ফুড ওয়াটারের মাধ্যমে ইনটেক করি, সেগুলো আমাদের ব্লাড ভেসেলসে চলে আসে, ইন্ট্রাভাস্কুলার স্পেসে চলে আসে, স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে আসে। আর যেগুলো এন্ডোজেনাসলি প্রোডিউস সেগুলো সেলের ভিতরে থাকে, ইন্ট্রাসেলুলার যে কম্পার্টমেন্ট সেখানে। এখান থেকে আমরা ২টা জিনিস বুঝার চেষ্টা করলাম যে প্রথমত কেন আমাদের এই বডি ফ্লুইডটা ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আমরা কিছু কম্পার্টমেন্ট দেখলাম। আচ্ছা, এখানে কার্বন ডাই অক্সাইড এটা সেল থেকে ডিফিউশনের মাধ্যমে আবার ব্লাড সার্কুলেশনে চলে আসছে। তো এখানে আমরা কিছু কম্পার্টমেন্ট দেখলাম। একটা হচ্ছে আইসিএফ, ইন্ট্রা সেলুলার কম্পার্টমেন্ট, যেটা সেলের ভিতরে। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সব এই টার্গেট, আমাদের পুরো লক্ষ্যটাই কিন্তু একটা সেলকে বাঁচানোর জন্য। তার মানে আইসিএফ হচ্ছে সবচেয়ে ভাইটাল কম্পার্টমেন্ট। এবং আইসিএফ এর মধ্যেই আমাদের টোটাল বডি ওয়াটার 60%, এর ম্যাক্সিমাম চলে যায় আইসিএফ এ। আইসিএফ এ চলে যায়। কিভাবে চলে যায় সেটা আমরা দেখব। ডিস্ট্রিবিউটেড হয়ে যায় কিভাবে? প্রথমে আসে যে আমরা ওয়াটার ইনটেক করি, আমাদের ওয়াটারের সোর্স কি? ইনটেক করা। তো ওয়াটার ইনটেক করার মাধ্যমে সেটা আমাদের প্রথমে ব্লাড ভেসেলসে আসবে। স্মল ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্ব হওয়ার মাধ্যমে স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশন আসবে। সেখান থেকে সেলে যাবে। মানে আমাদের প্রথম এফেক্টেড হয় ইসিএফ বা এক্সট্রা সেলুলার যে কম্পার্টমেন্ট, মেইনলি প্লাজমা বা ব্লাড সার্কুলেশন, যেটা ব্লাড যেটা। একটা কম্পার্টমেন্ট হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, একটা কম্পার্টমেন্ট হচ্ছে ইসিএফ, মানে সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার, সেলের বাইরে যেটা, সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। এটার আবার ২টা পার্ট। একটা হচ্ছে আইএসএফ, ইন্টারস্টিশিয়াল স্পেস আমরা বললাম, যেটা ২টা সেলের মাঝখানে এবং সেল ক্যাভিটির মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। সেখানে যে ফ্লুইডটা থাকে এটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আরেকটা হচ্ছে প্লাজমা, যেটা ইন্ট্রাভাস্কুলার স্পেস, ভেসেলের মধ্যে থাকে। তো একটা হচ্ছে সেল, একটা হচ্ছে ভেসেল, এবং এই ২টার মাঝখানে যে স্পেস এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এবং ২টা সেলের মাঝখানে যে স্পেসটা থাকে সেখানেও থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই লিম্ফটা আমরা যে লিম্ফ হিসেবে এক্সট্রা ফ্লুইডটাকে, অ্যাকুমুলেটেড ফ্লুইডটাকে আমরা লিম্ফেটিক সিস্টেমে নিয়ে যাই। তো সেই ফ্লুইডটা কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে। এজন্য এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডেরই পার্ট, লিম্ফ। আর ট্রান্সসেলুলার ফ্লুইড নামে একটা ফ্লুইড আছে, যেগুলো লোকাল সেলস কর্তৃক সিক্রেটেড যে সিক্রেশনস গুলো। যেমন এই সেলটাকে যদি আমরা ধরি একটা হেপাটোসাইট, ওটা বাইল সিক্রেট করবে। তো এরকম এই মানে লিভারের ক্ষেত্রে একটা সিক্রেশন আছে, এটাকে আমরা বাইল বলি। আমাদের ব্রেইনের ক্ষেত্রে একটা সিক্রেশন আছে, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। একটার সাথে আরেকটা মিলবে না। তো লোকাল সেলসের যে সিক্রেশন, ওগুলোকে আমরা বলি ট্রান্সসেলুলার ফ্লুইড। এগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে এবং এগুলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পার্ট। আমরা মোটামুটি এখানে ২টা কম্পার্টমেন্ট জানলাম। একটা হচ্ছে আইসিএফ, একটা হচ্ছে ইসিএফ। আমরা দেখি আমাদের, আচ্ছা আমি একটু রিক্যাপ করি যে আমরা এখন কি জানলাম। তো আমরা জানলাম আমাদের বডি ওয়াটারের বা মানে পরিমাণটা হচ্ছে আমাদের টোটাল বডি ওয়েটের 60% অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে, এবং এইজ হিসেবে এটা ভ্যারি করে। আর্লি ফিটাল লাইফে সবচেয়ে বেশি এবং এল্ডারলি এজ একটু কমে যায়। এবং বডি ফ্লুইড কম্পার্টমেন্ট সম্পর্কে জানলাম যে আমাদের টোটাল বডি ওয়েটের 60% যদি আমাদের ওয়াটার হয় অ্যাডাল্ট মেলে, তাহলে এই 60% এর বেশিরভাগ চলে যাবে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, অর্থাৎ সেলের ভিতরে। কতটুকু? 2/3 পরিমাণ। 2/3 চলে যাবে আমাদের টোটাল বডি ওয়াটারে, 2/3 চলে যাবে আইসিএফ অর্থাৎ ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেলের ভিতরে। বাকি 1/3 চলে আসবে ইসিএফ। ইসিএফ এর মধ্যেও যে 1/3 টা আসবে, সেটার আবার 3/4 চলে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, অর্থাৎ সেই স্পেসটাতে, ইন্টারস্টিশিয়াল স্পেস, যেটা সেল, ২টা সেলের মাঝখানে কিংবা সেল এবং ভেসেলস এর মাঝখানে থাকে, সেই স্পেসে চলে যাবে। এবং প্লাজমাতে আসবে এটার 1/4 ইসিএফ, মানে প্লাজমাতে থাকবে আরকি। তো এটাই আমরা দেখালাম যে 2/3 অফ দি টোটাল বডি ওয়েট চলে যাবে ইন্ট্রাসেলুলার যে কম্পার্টমেন্ট, অর্থাৎ সেলের ভিতরে। তো সেলের ভিতরে যাবে ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড হবে ঠিক আছে। তবে প্রথম এফেক্টেড হবে বা সেলটা ভিতরে আমাদের বডির ভিতরে প্রবেশ করবে কোন কম্পার্টমেন্ট দিয়ে? ইসিএফ দিয়ে প্রবেশ করবে। এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট মেইনলি ব্লাড দিয়ে এটা প্রবেশ করবে, তারপর বিভিন্ন কম্পার্টমেন্টে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে ইসিএফ এর প্লাজমাতে 1/4 ইসিএফ, 1/4 অফ ইসিএফ, অর্থাৎ টোটাল ইসিএফ এ যতটুকু ফ্লুইড আছে এর 1/4 থাকে প্লাজমাতে, বাকি 3/4 থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। অর্থাৎ প্লাজমা থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পরিমাণ ৩ গুণ বেশি। এবং ইসিএফ এ যতটুকু ফ্লুইড আছে, ইসিএফ এর থেকে আইসিএফ এ ফ্লুইড প্রায় ২ গুণ বেশি। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আরেকটা ডায়াগ্রাম আমি এখানে দিয়েছি। এই ডায়াগ্রামটা আমরা একটু পরে বুঝবো, কিন্তু এখানে কি লিখা আছে আমরা সেটা একটু বলে দিই। ইসিএফ এর ২টা পার্ট আমরা দেখলাম। একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ২টার মধ্যে আমার যেহেতু এই ২টা ইসিএফ এর পার্ট, এদের মধ্যে ফ্লুইড যেটা আদান-প্রদান চলতে থাকে। আচ্ছা, আদান-প্রদান আমাদের কেন লাগবে? আদান-প্রদান লাগবে কারণ আমাদের ফ্লুইড ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে। বডিতে ফ্লুইড ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে। কারণ আমাদের যে ইসিএফ, সেটার ভলিউম তো আপ ডাউন করতেই থাকে। আমরা যখন পানি খাই, আমরা যদি বেশি পরিমাণ পানি খাই, তাহলে ইসিএফ এর ভলিউম, পানি কি হয়? মানে আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশনে চলে আসে। মানে ব্লাড সার্কুলেশন মানে ব্লাড মানে ইসিএফ এর পার্ট, প্লাজমার পার্ট। তো প্লাজমার ভলিউম যদি বেড়ে যায়, তাহলে আমাদের হাইপার ভলিউমিয়া হয়ে যাবে। তো এরকম ভলিউম আপ ডাউন করতে থাকে, বা সোয়েট, আমাদের সোয়েটে আমরা ঘামছি। তো ঘামের মাধ্যমে আমাদের প্লাজমা থেকে কিছু ভলিউম কমে যায়। তো আপ ডাউন করতে থাকে। এর জন্য আমাদের প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে, এর জন্য এর মধ্যে ফ্লুইডের এক্সচেঞ্জ হতে থাকে। যদি প্লাজমাতে ভলিউম কমে যায়, আইএসএফ থেকে প্লাজমাতে কিছু ফ্লুইড চলে আসবে। যদি প্লাজমাতে ফ্লুইড বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়, তাহলে প্লাজমা থেকে আইএসএফ এ কিছু ফ্লুইড চলে যাবে। তো এটা ভলিউম চেঞ্জের জন্য এই জিনিসটা হতে থাকে। কিন্তু এই যেহেতু এই ২টা ইসিএফ এর পার্ট, এর জন্য এদের অসমোলেটেডটা সেম থাকে। সবসময় সেম থাকে।
তবে আইসিএফ বা সেলের ভিতরে যে পার্টটা আছে সেখানে অসমোলারিটি এবং ইসিএফ সেলের বাইরে যে অসমোলারিটি সেটা ডিফার করতে পারে। নরমাল কন্ডিশনে তারা সেম থাকে 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। যদি ডিফার করে তখন আমাদের সেল এফেক্টেড হবে। অর্থাৎ অসমোলারিটি যদি আমাদের চেঞ্জ হয় তখন আমাদের সেল এফেক্টেড হবে। আমাদের মেইন টার্গেট কি ছিল? আমাদের এই চ্যাপ্টারের মেইন টার্গেট হচ্ছে সেলকে এফেক্টেড করা যাবে না। আমাদের সেলকে বাঁচাইতে হবে। সেলকে যদি আমরা বাঁচাইতে পারি তাহলে আমাদের জীবন বেঁচে যাবে। তো এখন সেল কখন এফেক্টেড হতে পারে আমাদের সেটা জানতে হবে। তো ভলিউম চেঞ্জ হইলে আমাদের সেল এফেক্টেড হইতে পারে না। ভলিউম চেঞ্জ হলে অসমোলারিটি ভলিউমের সাথে চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। যদি না হয় তাহলে সেল এফেক্টেড হবে না। যদি ভলিউম চেঞ্জের সাথে অসমোলারিটিও চেঞ্জ হয় অর্থাৎ অসমোলারিটিটা চেঞ্জ হচ্ছে তখন আমাদের সেল এফেক্টেড হবে। সেল এফেক্টেড কিভাবে হবে? আমি কি বললাম যে প্রথম ইফেক্টেড হবে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ব্লাড প্লাজমা। তো ব্লাড প্লাজমা বা ব্লাড বা প্লাজমা, তো প্লাজমার ভলিউম যদি বেড়ে যায় এবং অসমোলারিটি যদি কমে যায়, মানে হাইপো অসমোলার হয়ে গেছে, হাইপো অসমোলার হয়ে গেলে আইসিএফ এর তুলনায় যেহেতু ইসিএফ হাইপো অসমোলার, এর জন্য ইসিএফ থেকে কিছু পরিমাণ ফ্লুইড আইসিএফ এ প্রবেশ করবে অর্থাৎ সেলের ভিতরে প্রবেশ করবে। আইসিএফ ইসিএফ এর ধারণাটা আমি হয়তো ক্লিয়ার করতে পারছি। আইসিএফ মানে সেলের ভিতর আর ইসিএফ মানে সেলের বাইরে। তো সেলের বাইরে যদি আমার কোনো কারণে অসমোলারিটিটা কমে যায় তাহলে আমরা জানি ওয়াটার ফ্রম লো অসমোলার টু হাই অসমোলার মুভ করে। তাহলে ওয়াটার এই সেলের বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে এবং সেলুলার মানে সেরিব্রাল ইডেমা হয়ে যাবে, সেল ফুলে যাবে এবং ব্রেইন সেল বা নিউরনসের ক্ষেত্রে তখন কোমা ডেথ পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে যদি সেলের বাইরে অসমোলারিটি কমে যায়। অথবা সেলের বাইরে যদি অসমোলারিটি বেড়ে যায় তাহলে কি হবে? তখন সেলের ভিতরে যেহেতু কম্পারেটিভলি সেলের বাইরে থেকে কম অসমোলারিটি আছে তখন সেলের ভিতর থেকে কিছু ফ্লুইড বেরিয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা সেলের বাইরে চলে আসবে। তার মানে সেরিব্রাল ডিহাইড্রেশন হবে। ব্রেইনের ক্ষেত্রে সেম, কোমা ডেথ হয়ে যেতে পারে। এর জন্য তাহলে আমরা দেখতেছি কি যে অসমোলারিটি ফার্স্টে এফেক্ট করে ইসিএফ কে সেলের বাইরে। সেলের বাইরে যদি কমে যায় তাহলে সেলের বাইরে থেকে ওয়াটার ভিতরে ঢুকবে, সেলের ভিতরে ঢুকবে, অথবা সেলের বাইরে যদি বেড়ে যায় তাহলে সেলের ভিতর থেকে ওয়াটার সেলের বাইরে চলে আসবে, ইসিএফ এ চলে আসবে, আইসিএফ থেকে ইসিএফ এ চলে আসবে। এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম যে সেল কখন এফেক্টেড হবে। সেল এফেক্টেড হবে যদি আমার অসমোলারিটি চেঞ্জ হয়। কোথাকার অসমোলারিটি? এটা যদি ইসিএফ এর অসমোলারিটিটা চেঞ্জ হয় তখন আইসিএফ টা এফেক্টেড হবে, সেল এফেক্টেড হবে। এটা আমি কেন বুঝলাম? এটা একটা কারণ আছে, এটা সামনে আমরা দেখব। এখন বডি ফ্লুইডস, আচ্ছা আমরা বডি ফ্লুইডস এর গুরুত্ব নিয়ে বুঝলাম, কেন বডি ফ্লুইড ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে সেটা বুঝলাম। তো এখন এই জিনিসটা আমরা বুঝার চেষ্টা করি ফ্লুইডের মধ্যে কি আছে। প্রথমত আমরা জানি ওয়াটার আছে, যেহেতু বডির 60% ওয়াটার, এটা বিভিন্ন কম্পার্টমেন্ট ডিস্ট্রিবিউটেড আকারে থাকে। ওয়াটারের সাথে কিছু ইলেক্ট্রোলাইটস আছে, কিছু গ্যাসেস আছে, কিছু নন ইলেক্ট্রোলাইটস আছে। গ্যাসেস মানে ওই যে আমরা যেই বায়ুটা বা ইন্সপিরেশনের মাধ্যমে অক্সিজেন নেই, আবার কার্বন ডাই অক্সাইড যেটা সেল থেকে প্রোডিউস হয়ে আবার ব্লাড স্ট্রিমে চলে আসে, তো এটা ফ্লুইডে চলে আসে। তো গ্যাসেস থাকে, কিছু নন ইলেক্ট্রোলাইটস থাকে। নন ইলেকট্রোলাইটস এর মধ্যে রয়েছে গ্লুকোজ, ইউরিয়া ইত্যাদি। তো আমাদের বিভিন্ন কম্পার্টমেন্ট আমরা দেখলাম যে আমাদের ব্লাডের সাথে তো ইউরিনের কম্পোজিশন ফুললি মিলবে না। ইউরিনের সাথে সোয়েটের বা ঘামের মানে কম্পোজিশন এটা টোটালি ম্যাচ করবে না। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো সব জায়গায়, এই যে এই ৪ টা ওয়াটার, ইলেকট্রোলাইটস, গ্যাসেস, নন ইলেকট্রোলাইটস, এইগুলো বা প্রায় প্রত্যেকটা কম্পার্টমেন্টের ফ্লুইডের জেনারেল কম্পোজিশন এগুলো থাকেই। আমাদের মেইন কনসার্ন হচ্ছে ওয়াটার নিয়ে। ওয়াটারের কাজটা আমি বললাম যে এটা ফ্লুইডিটি বা লিকুইডিটিটা মেইনটেইন করবে একটা ফ্লুইডের। বাকি ইলেক্ট্রোলাইটস এই জিনিসটা ইম্পোর্টেন্ট, কারণ ইলেক্ট্রোলাইটস আমাদের অসমোটিক ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। অসমোটিক ব্যালেন্স বা ইলেক্ট্রোলাইটস আমাদের অসমোটিক ব্যালেন্স বা অসমোলারিটিটা ডিটারমাইন করে। আমরা দেখলাম যে অসমোলারিটিটা ডিটারমাইন করা বা অসমোলারিটি কেন ইম্পোর্টেন্ট? কারণ অসমোলারিটি ডিরেক্ট আমার সেলকে অ্যাটাক করে। অসমোলারিটির যদি কোনো চেঞ্জ হয় ইসিএফ এ তাহলে আমাদের সেল এফেক্টেড হয়ে যাবে। এইজন্য অসমোলারিটি নিয়ে আমাদের জানতে হবে। এই অসমোলারিটিটা মেইনটেইন করে আবার একটা ফ্লুইডের অসমোলারিটি, বিশেষ করে ইসিএফ এর, যেহেতু আমরা জানি যে প্রথম অসমোলারিটি চেঞ্জ হবে ইসিএফ এ। তো ইসিএফ এর অসমোলারিটি মেইনলি চেঞ্জ হয় সোডিয়াম ক্লোরাইডের জন্য। কারণ ইসিএফ এর অসমোলারিটি বা ব্লাডের অসমোলারিটির জন্য দায়ী 92% সোডিয়াম ক্লোরাইড, এই অসমোলারিটির জন্য দায়ী। এর জন্য আমরা বলতে পারি যে ইসিএফ বা ব্লাডের অসমোলারিটি চেঞ্জ মানে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কনসেনট্রেশন চেঞ্জ হয়েছে। এর জন্য আসলে ইলেক্ট্রোলাইট সে অসমোটিক ব্যালেন্সটা মেইনটেইন করে। আর এখানে দেয়া আছে যে অসমোটিক ব্যালেন্স হলো আমার ডিরেকশন অফ ফ্লো অফ ওয়াটার। তো আমরা দেখলাম যে ওয়াটার যেহেতু লো অসমোলারিটি থেকে হাই অসমোলারিটির দিকে মুভ করে, এর জন্য আমাদের ইলেক্ট্রোলাইটস সম্পর্কে একটু জানতে হবে যে ইলেক্ট্রোলাইটসটা আসলে আমাদের বডি ফ্লুইডের অসমোলারিটিকে মেইনটেইন করে এবং এই অসমোলারিটিটা আমাদের মেইনটেইন করে যে আইসিএ বা সেলের ভিতর থেকে ওয়াটার বের হবে নাকি সেলে ঢুকবে। যেটাই হোক সেটাই আমাদের সেলের জন্য ক্ষতিকর। কারণ সেল নরমাল কন্ডিশনে থাকতে পছন্দ করে। তো এই যে যখন আমাদের অসমোলারিটিটা চেঞ্জ হবে এবং এটা হচ্ছে, আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তো তাও আমরা এখনো কিন্তু সুস্থ আছি, বেঁচে আছি। কেন? কারণ বডির একটা রেগুলেটরি মেকানিজম আছে। ভলিউম চেঞ্জ হলে কিংবা অসমোলারিটি চেঞ্জ হলে আমাদের একটা রেগুলেটরি মেকানিজম আছে, যেটার মাধ্যমে সেটা আবার নরমাল কন্ডিশনে ফিরিয়ে আনে। আমরা সেটা দেখার চেষ্টা করব। তো আগে সিস্টেমটা বুঝার চেষ্টা করলাম যে আসলে এখানে কি হচ্ছে, কি হয়? ভলিউম চেঞ্জ হতে পারে, অসমোলারিটি চেঞ্জ হতে পারে। এখানে সেম জিনিস আবার মানে বলার চেষ্টা করলাম। আইসিএফ যেটা সেটা এফেক্টেড হতে পারে অসমোলারিটি চেঞ্জ হলে, এবং অসমোলারিটি চেঞ্জ হবে ইসিএফ এ। ইসিএফ এ অসমোলারিটি যদি চেঞ্জ হয় তাহলে আইসিএফ এফেক্টেড হবে। এজন্য অসমোলারিটিটা আমাদের জানতে হবে এবং অসমোলারিটিটা মেইনটেইন করে ইলেক্ট্রোলাইটস। আচ্ছা, এখানে আমি একটু আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে একটা সেলের ভিতরে যে কম্পার্টমেন্ট এটা হচ্ছে আইসিএফ বা ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট। সেলের বাইরে যে কম্পার্টমেন্ট এটা হচ্ছে ইসিএফ, এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। সেলের বাইরে পুরো জায়গাটাই এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। এর মধ্যে একটা আছে স্পেস, যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর এটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। সেখানে যে ফ্লুইডটা থাকে এটাকে বলে প্লাজমা বা ব্লাড।
এখন আমাদের একটা সিলে আমরা এই টোটাল আলোচনা থেকে বুঝতে পারলাম কয়েকটা জিনিস যে প্রথমে আমাদের এই ফ্লুইডটা আমাদের ফ্লুইডের ভলিউমটা চেঞ্জ হতে পারে। আমাদের টোটাল ফ্লুইডের ভলিউমটা চেঞ্জ হতে পারে। কোথায়? আমরা বললাম যে এক্সট্রা সেলুলার ফ্লুইড এই ইসিএফ এ চেঞ্জ হতে পারে। ইসিএফ এর কোথায়? ইসিএফ এর প্লাজমাতে মেইনলি চেঞ্জটা হবে। তারপর প্লাজমা এবং আইএসএফ যেহেতু ২ টাই ইসিএফ এর পার্ট তখন একটু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আমরা টোটাল আলোচনায় বুঝলাম যে ভলিউম চেঞ্জ হতে পারে এবং অসমোলারিটি এটা চেঞ্জ হতে পারে। তো এই ২ টা আমাদের ব্যালেন্স করতে হবে ঠিক আবার নরমাল কন্ডিশন এ নিয়ে আসতে হবে। তো আমাদের যদি ভলিউম চেঞ্জ হয়, অসমোলারিটি চেঞ্জ হয় না। আমরা ধরে নিলাম অসমোলারিটি চেঞ্জ হয় নাই। ভলিউম চেঞ্জ হলে অসমোলারিটি চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। যদি অসমোলারিটি চেঞ্জ হয় তাহলে আইসিএফ মানে এটা হচ্ছে এফেক্টেড হবে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম এখন শুধু ভলিউম চেঞ্জ হইছে, অসমোলারিটি চেঞ্জ হয় নাই। ধরে নিলাম হয় নাই, হতেও পারে কিন্তু এক্ষেত্রে হয় নাই। তাহলে আমাদের ইসিএফ টা এক্সক্লুসিভলি এফেক্টেড হবে, আইসিএফ এ কিছু হবে না। আমাদের ইসিএফ এর মধ্যে তখন ফ্লুইড আদান-প্রদান হবে আমরা জানি। যদি প্লাজমাতে ভলিউম একটু বেড়ে যায়, কিছু পরিমাণ আইএসএফ এ চলে আসবে কিংবা আইএসএফ থেকে কিছু পরিমাণ প্লাজমাতে চলে আসবে। এটা চলতে থাকবে যদি ভলিউম চেঞ্জ হয়। আচ্ছা, এখন আমাদের অসমোলারিটি চেঞ্জ হয়েছে। অসমোলারিটি শুধু চেঞ্জ হয় না। অসমোলারিটি চেঞ্জ হয় মানে এখানে ভলিউমেরও চেঞ্জ হইছে। অর্থাৎ ভলিউম চেঞ্জ হইছে এবং সাথে অসমোলারিটিও চেঞ্জ হইছে। এজন্য আইএসএফ এবং প্লাজমার মধ্যে কিছু পরিমাণ আ মানে ফ্লুইডের আসা যাওয়া তো চলতেই থাকবে। অসমোলারিটি যেহেতু চেঞ্জ হইছে তাহলে এটা আইসিএফ বা ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টকে এফেক্ট করবে মানে এটা সেলকে এফেক্ট করবে। তখন সেল এবং ইসিএফ যেটা এর মধ্যে ফ্লুইড আদান-প্রদান হতে থাকবে। অর্থাৎ কিছু পরিমাণ ফ্লুইড হয়তো বের হবে, হয়তো ঢুকবে এরকম। তো কিভাবে ঢুকবে? আইসিএফ থেকে যদি বের হয়, ওয়াটার বের হলে আইসিএফ থেকে আইএসএফ এ আসবে, আইএসএফ থেকে প্লাজমায় আসবে। মানে টোটাল কথা হচ্ছে আইসিএফ থেকে ইসিএফ এই ২ টার মধ্যে ফ্লুইড এক্সচেঞ্জ হবে। এখন ভলিউম এবং অসমোলারিটি উভয় চেঞ্জ হইছে। অসমোলারিটি চেঞ্জ মানেই সাধারণত ভলিউম চেঞ্জ হয়। কারণ অসমোলারিটি চেঞ্জ হবে তখনই যখন ইসিএফ এর অসমোলারিটিটা চেঞ্জ হবে। ইসিএফ এর অসমোলারিটি তখনই চেঞ্জ হয় যখন ভলিউম চেঞ্জ হয়। তো যাই হোক আমরা যদি ধরে নেই যে অসমোলারিটি চেঞ্জ হইছে, ভলিউম চেঞ্জ হয় নাই, তখন শুধু এক্সক্লুসিভলি আইসিএফ মানে এফেক্টেড হবে না। তখন হবে না। কারণ আইসিএফ থেকে যখন মানে অসমোলারিটি চেঞ্জ এর জন্য ফ্লুইড বেরিয়ে যাবে তখন এটা ভলিউমকেও কিন্তু এফেক্ট করতেছে। কারণ সেলুলার যে কম্পার্টমেন্ট সেখান থেকে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে ফ্লুইড চলে আসতেছে। এখানে ভলিউমের একটা আপ ডাউন হচ্ছে। এজন্য ভলিউম এফেক্টেড হয়। তো যখন ভলিউম এবং অসমোলারিটি উভয়ই চেঞ্জ হয় তখন আমাদের ফ্লুইড আদান-প্রদান হইতে থাকে ইসিএফ, আইসিএফ ২ টার মধ্যেই। তখন ২ টাই এফেক্টেড থাকে। আচ্ছা, এবার ভলিউম ডিসঅর্ডারস। ডিসঅর্ডারস কেন বলা হলো? ভলিউম ডিসঅর্ডারস মানে হচ্ছে আমাদের ইসিএফ এর ভলিউম, ইসিএফ এ কি থাকে? মেইনলি ব্লাড এবং প্লাজমা। তো এই প্লাজমা বা ব্লাড ভলিউমে রিলেটেড যে ডিসঅর্ডার সেগুলোকে বলা হয় ভলিউম ডিসঅর্ডারস। তো আমরা এতক্ষণে আলোচনায় বুঝলাম যে মেইনলি এফেক্টেড হবে ইসিএফ বা প্লাজমা। প্লাজমা মানে ব্লাড। তো এটা এফেক্টেড হবে। এটা এফেক্টেড হলে আইসিএফ কে এরা এফেক্টেড করবে। এরকম ব্লাড ভলিউম, ভলিউম ডিসঅর্ডারস কি হতে পারে? ব্লাড ভলিউম হয়তো বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে। কমে যাবে কখন? যখন হেমোরেজ হবে। তো হাইপোভলিউমে এটাই কমন। হাইপোভলিউম এবং হাইপারভলিউমে এই দুটোর মধ্যে হাইপোভলিউমিটা কমন। এজন্য আমি আজকে পুরো আ টপিক জুড়ে হাইপোভলিউমিয়াটাই আলোচনা করব আরকি। হাইপোভলিউমিয়া মানে কি? হাইপোভলিউমিয়া হচ্ছে ফ্লুইড লস ফ্রম দি ইসিএফ। ইসিএফ বা ব্লাড থেকে ফ্লুইড লস হবে। বিভিন্ন কারণে লস হতে পারে। ও যখন ফ্লুইড আমরা বলছি ফ্লুইড লস মানে কি? ফ্লুইডের মধ্যে কি আছে? আমরা বললাম যে ফ্লুইডের মধ্যে মেইনলি কয়েকটা জিনিস থাকে। ওয়াটার থাকে, ইলেক্ট্রোলাইটস, নন ইলেক্ট্রোলাইটস, কিছু গ্যাসেস থাকবে। তো আমাদের মেইন কনসার্ন কি? ওয়াটার নিয়ে এবং সল্ট নিয়ে। সল্ট কেন বলছি? কারণ ইসিএফ এ আমরা ইসিএফ এর কথা বলছি। আমাদের মেইনলি এফেক্টেড হয় ইসিএফ ফার্স্ট এ। যেটা ইসিএফ এর কথা আমরা বলছি। ইসিএফ এ ওয়াটার তো আছেই। এর এর সাথে কিছু ইলেক্ট্রোলাইটস আছে। ইসিএফ এর ইলেক্ট্রোলাইটস গুলোর মধ্যে মেইন ইলেক্ট্রোলাইটস কি? সোডিয়াম ক্লোরাইড। এগুলোই মেইন অসমোলারিটির জন্য দায়ী ইসিএফ এ। এবং সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি বলি? সল্ট বলি। তো সেই হিসেবে যে আমরা যখন ফ্লুইড লস বলছি তখন আমাদের টার্গেট হচ্ছে আমরা দুটো জিনিস লসের কথা বলছি। একটা হচ্ছে ওয়াটার লস, আরেকটা হচ্ছে সল্ট লস। এখন ওয়াটার লস এবং সল্ট লস এটা যদি প্রপোর্শনেটলি লস হয়, প্রপোর্শনেটলি কখন হবে এটা? যখন আমাদের হেমোরেজ হবে। তো হেমোরেজ হলে ওয়াটার এবং সল্ট যেই কম্পোজিশন আমাদের বডির ভিতরে আছে সেই কম্পোজিশন শুধু বডি থেকে বেরিয়ে যাচ্ছে। প্রপোর্শনেটলি যদি লস হয় তাহলে যেই ফ্লুইডটা লস হবে এই ফ্লুইডে আমাদের ওয়াটার এবং সল্ট যেহেতু প্রপোর্শনেটলি আছে এটাকে বলা হয় আইসোটোনিক ফ্লুইড। অর্থাৎ আইসোটোনিক মানে কি? সেই লস্ট ফ্লুইডের যে অসমোলারিটি এবং বডির ভিতরে যে কম্পোজিশন ব্লাড সেটা যে অসমোলারিটি সেম। এদের অসমোলারিটি সেম থাকবে। তাহলে আইসোটোনিক বলা হয়। যদি কোন কারণে আমার সেই যে ফ্লুইডটা লস হইছে, ধরলাম যে ব্লাড লস হইছে, সেখানে যদি আমাদের ওয়াটারের পরিমাণটা বেশি থাকতো সল্টের থেকে তাহলে আমরা এটাকে বলতাম হাইপোটোনিক ফ্লুইড। কারণ এটার অসমোলারিটি তখন বডির ভিতরে যে প্লাজমা বা ব্লাড সেটা থেকে কমে গেছে। এজন্য হাইপোটোনিক বা হাইপোঅসমোলার বলা হয়। এবং ওয়াটার থেকে যদি সল্টের পরিমাণটা বেশি থাকে আমাদের লস্ট ব্লাডে বা ফ্লুইডে তাহলে আমরা বলব হাইপারটোনিক ফ্লুইড বা হাইপার অসমোলার ফ্লুইড। তাহলে আমরা এই লস্ট ফ্লুইড আমাদের বডি থেকে আমরা বুঝলাম যে ইসিএফ থেকে ফ্লুইড লস হবে। এটা হচ্ছে হাইপোভলিমিয়া। ফ্লুইড লস হবে, ভলিউম লস হবে। আচ্ছা। কারণ হাইপোভলিমিয়া যখন ইসিএফ থেকে ফ্লুইড লস হইলো তখন ইসিএফ যেটা মানে আমাদের ব্লাড ভেসেলস বা ইন্ট্রাভাস্কুলার স্পেস যেটা সেটার কয়েকটা কন্ডিশন হতে পারে। ফ্লুইড লসের ধরনের উপর ভিত্তি করে। যদি আচ্ছা কি কন্ডিশন হতে পারে? একটা হচ্ছে আইসোটোনিক, একটা হাইপারটোনিক আর একটা হাইপোটোনিক। ইসিএফ এর যে কন্ডিশন থাকবে ধরলাম ইসিএফ টা ফ্লুইড লস হইছে। ইসিএফ থেকে ফ্লুইড লস হওয়ার পর ইসিএফ টা আইসোটোনিক আছে। অর্থাৎ তার অসমোলারিটির কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা সেটাকে বলব আইসোটোনিক হাইপোভলিমিয়া।
এটা কখন হবে? যখন আমাদের যেই ফ্লুইডটা লস হবে, ইসিএফ কখন আইসোটোনিক হবে? যখন যেই ফ্লুইডটা লস হবে সেটাতেও ওয়াটার এবং সল্টের পরিমাণ সমান। অর্থাৎ ইসিএফ থেকে সমান হারে ওয়াটার এবং সল্ট লস হইছে। এর জন্য ইসিএফ এর ভিতরে অসমোলারিটি কোনো চেঞ্জ হয় না। এটা আইসোটোনিক আছে। সেম টু সেম যেই ফ্লুইডটা লস হইছে সেটাও আইসোটোনিক আছে। অর্থাৎ লস ফ্লুইড সেটা হবে আইসোটোনিক। যদি ফ্লুইড লস হওয়ার পর আমাদের ইসিএফ এর কন্ডিশনটা হয় হাইপারটনিক, অর্থাৎ ইসিএফ এর টনিসিটি বেড়ে গেছে, অসমোলারিটি বেড়ে গেছে, তাহলে আমরা সেটাকে বলব হাইপারটনিক হাইপোভলিমিয়া। এটা কখন হয়? ইসিএফ কখন হাইপারটনিক হয়? ইসিএফ হাইপারটনিক হয় তখন যখন ইসিএফ থেকে বেশি পরিমাণ ওয়াটার লস হয়। অর্থাৎ ওয়াটার লসটা এখানে বেশি হবে লস্ট ফ্লুইডের ক্ষেত্রে। তাহলে লস্ট ফ্লুইডের যে নেচার সেটা হবে হাইপোটোনিক ফ্লুইড। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিপরীত। হাইপোটোনিক ফ্লুইড লস হইলে হাইপারটোনিক হাইপোভলিমিয়া হবে। একটু ঠান্ডা মাথায় ভাবলে এটা বোঝা যায়। এটা সেম হাইপোটোনিক হাইপোভলিমিয়ার ক্ষেত্রেও সেম। এখানে লস্ট ফ্লুইডটা হবে হাইপারটোনিক, এটা বিপরীত। তো গেল। এই জিনিসটা আমরা সিনারিও দিয়ে বুঝার চেষ্টা করব যে আইসোটোনিক হাইপোভলিমিয়া। আইসোটোনিক হাইপোভলিমিয়া আমরা আহ, গত স্লাইডের আলোচনা থেকে বুঝলাম যে হাইপোভলিমিয়া মানে ইসিএফ থেকে ভলিউম লস হবে। এই একটা ঘটনা গেল। আইসোটোনিক মানে অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না। আমি বললাম যে আইসোটোনিক মানে অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না, কারণ ওয়াটার এবং সল্ট সেটা সেম প্রপোর্শনেটেই বেরিয়ে গেছে বা লস হয়েছে আরকি। এখানে যেহেতু অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না, এর জন্য সেলের যে ভিতর বা সেল, এই সেলটা এফেক্টেড হবে না। ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড বেরও হবে না, ফ্লুইড ঢুকবেও না। অর্থাৎ আইসিএফ নিয়ে আমরা এখানে কোনো আলোচনা করব না। কারণ সেল আনএফেক্টেড থাকবে। যেহেতু অসমোলারিটির কোনো চেঞ্জ হয় না। অসমোলারিটি চেঞ্জ হইলে আইসিএফ এফেক্টেড থাকতো। এখন যেহেতু শুধু ভলিউম চেঞ্জ হইছে, তাহলে আমরা ইসিএফ নিয়ে আলোচনা করব। ইসিএফ নিয়ে আলোচনা কি করব? যেহেতু হাইপোভলিমিয়া হইছে এখানে, ইসিএফ এর মধ্যে আমার আ কি বলে ফ্লুইড আদান-প্রদান হইতে থাকবে। কারণ এগুলো যেহেতু ২ টা ইসিএফ এর পার্ট, আইএসএফ এবং প্লাজমা। তো যদি আমাদের ভলিউম প্লাজমাতে কি হইছে? এখন হাইপোভলিমিয়া হইছে। হাইপোভলিমিয়া মানে কি? আমাদের ভলিউম প্লাজমাতে কমে গেছে। আমাদের এফেক্টেড ফার্স্টলি হয় প্লাজমা, ইসিএফ হয়, ইসিএফ এর প্লাজমা বা ব্লাডটাই ফার্স্টলি এফেক্টেড হয়। হাইপোভলিমিয়া মানে প্লাজমার ভলিউমটা একটু কমে গেছে। তো আইএসএফ থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে কিছু পরিমাণ ফ্লুইড বা ওয়াটার প্লাজমাতে চলে আসবে। এটা হচ্ছে একটা ফার্স্ট একটা কম্পেনসেট করার চেষ্টা করবে আমাদের বডির যে লসটাকে। এটা আসলে ফুলি কম্পেনসেট করতে পারবে না। এজন্য একটা ভলিউম রেগুলেটরি মেকানিজম আছে আমাদের বডির মধ্যে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা জাস্ট দেখার চেষ্টা করলাম যে আসলে কি হয়, এখানে সিস্টেমটা কি? সিস্টেম নিয়ে পরে আলোচনা করব। রেগুলেটরি মেকানিজম নিয়ে পরে আলোচনা করতেছি। তো এটাই হয়। সেকেন্ডলি আরেকটা টপিক হাইপারটোনিক, হাইপোভলিমিয়া। আমরা তো হাইপোভলিমিয়ার ৩ টা টাইপ জানলাম। আইসোটোনিক, হাইপারটোনিক, হাইপোটোনিক। এর মধ্যে আইসোটোনিক আর হাইপারটোনিকটাই ক্লিনিক্যালি মোস্ট কমন। এজন্য এই ২ টো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা বলতে আমরা জাস্ট মেকানিজমটা বুঝার চেষ্টা করব এখানে কি হচ্ছে। তো এখানে হাইপারটোনিক, হাইপোভলিমিয়া। হাইপারটোনিক মানে এখানে অসমোলারিটি একটা চেঞ্জ আছে। অসমোলারিটি চেঞ্জ আছে মানে এইবার আইসিএফ ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট যে ফ্লুইড অর্থাৎ সেল এফেক্টেড হবে। এবং যেহেতু হাইপোভলিমিয়া মানে এখানে ভলিউম চেঞ্জ হইছে মানে ইসিএফ টা এফেক্টেড হবেই। আচ্ছা, তার মানে ইসিএফ এর যে ২ টা কম্পার্টমেন্ট আইএসএফ প্লাজমার মধ্যে ফ্লুইড এক্সচেঞ্জ চলবে এবং সাথে আইসিএফ, ইসিএফ এর মধ্যে ফ্লুইড এক্সচেঞ্জ চলবে। এবং যেহেতু হাইপারটোনিক মানে কি? হাইপারটোনিক মানে ইসিএফ হাইপারটোনিক হয়ে গেছে। ইসিএফ হাইপারটোনিক মানে ইসিএফ এর টনিসিটিটা, অসমোলারিটিটা আইসিএফ থেকে বেশি। এজন্য লো অসমোলারিটি থেকে হাই অসমোলারিটি অর্থাৎ আইসিএফ সেলের ভিতর থেকে বাইরে ওয়াটার আ চলে যাবে আরকি। এবার হচ্ছে ভলিউম রেগুলেশন। তাহলে আমাদের টোটাল যে আলোচনা, সেই আলোচনা থেকে বুঝলাম যে আমাদের ভলিউমটা চেঞ্জ হইতে পারে, অসমোলারিটিটাও চেঞ্জ হইতে পারে। কোথায় হবে? ফার্স্টলি হবে ইসিএফ এ। তাইলে ইসিএফ এর আমাদের ভলিউম যদি চেঞ্জ হয়, হাইপোভলিউমে হবে অথবা হাইপারভলিউমে। হাইপার মানে কি? হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তো আমরা মেইনলি হাইপোভলিউমে নিয়ে আলোচনা করছি। ধরলাম যে ইসিএফ এর ভলিউম কোনো মানে কারণে কমে গেছে। অনেক কারণেই কমতে পারে। হেমোরেজ হইলে, ভমিটিং হইলে বা ডায়রিয়া হইলে বা সোয়েটিং হইলে, প্রফিউজ সোয়েটিং হইলে বিভিন্ন কারণে এটা কমতে পারে। এখন যে কমে গেছে মানে ভলিউম লস হইছে। ভলিউম লস মানে আমরা কি বলছিলাম? ওয়াটার অ্যান্ড সল্ট লস। তাহলে এখানে প্রবলেম কি? এখানে প্রবলেম হচ্ছে আমাদের ভলিউমটা আপ ডাউন করছে, কমে গেছে। আমরা ধরলাম কমে গেছে। তাহলে সলিউশন হচ্ছে ভলিউমটাকে আবার রিস্টোর করতে হবে। তো ভলিউমে আমাদের তো শুধু ওয়াটার কমে যায় না। ওয়াটারের সাথে আমরা দেখলাম যে সল্ট কমে গেছে। হয়তো প্রপোর্শনালি কমছে, নয়তো ওয়াটার বেশি কমছে, নয়তো সল্ট বেশি কমছে। তো ওয়াটার এবং সল্ট যে লস হইছে, তাহলে এই ওয়াটার এবং সল্টকে আমার রিটেনশন করতে হবে। আমাদের ব্লাডের মধ্যে যে ওয়াটার সল্ট আছে, আমাদের কিডনি যাতে ফিল্টার করে এগুলোকে বেশি বের করে না দেয়, সেই জিনিসটা করতে হবে। সেই জিনিসটা আমরা যদি করতে পারি এবং মানে তাহলে আমাদের যেই ওয়াটার এবং সল্ট লস হইছে সেটা কম্পেনসেট করা যাবে। তো আমাদের কাছে আসলে ২ টা অপশন আছে। আমরা যদি চাই তাহলে এই ওয়াটারকে আমরা চাইলে ওয়াটারকে যদি আমরা রিটেনশন করে আমাদের বডি যেই লস্ট ফ্লুইড ভলিউম এটাকে কন্ট্রোল করতে পারতাম। শুধু ওয়াটারকে যদি আমরা মানে রিটেনশন করে, রিস্টোর করে, কিডনি যাতে বের না করে দেয়, রিটেনশন করে আমরা আবার ব্লাড সার্কুলেশন এ নিয়ে আসলে আমাদের ব্লাড ভলিউমটা নরমাল হয়ে যেত। তো তখন সমস্যা হইতো কি? যে আমাদের শুধু ওয়াটার দিলে তো আবার ওয়াটার যদি বেশি এসে যায় তখন তো হাইপো অসমোলারিটি ডেভেলপ করবে আমাদের বডি সার্কুলেশনে। কারণ বডিতে তো একটা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম ক্লোরাইড সেই সার্কুলেটেড ব্লাডের মধ্যে আছে। এখন যদি আমরা আরো ওয়াটারকে রিটেনশন করি, তাহলে ওয়াটার যদি আমার বেশি চলে আসে আমাদের বডি ইন্ট্রাভাস্কুলার স্পেসে ব্লাডে, তখন ব্লাডটা কিন্তু হাইপোঅসমোলার হয়ে যাবে। তখন ভলিউম ঠিক করতে গিয়ে কিন্তু আমাদের অসমোলারিটিটা গ্যাঞ্জাম করে ফেলছি আমরা। এজন্য আসলে যদি বলা হয় যে সোডিয়াম রিটেনশন আমাদের কেন প্রয়োজন? তাহলে আমরা সোডিয়াম রিটেনশন প্রয়োজন এইজন্য যে আমাদের বডি থেকে তো ওয়াটার এবং সোডিয়াম ২ টাই বের হইছে। এজন্য আমরা সোডিয়াম এবং ওয়াটার ২ টাইকে রিটেনশন করব ভলিউম রেগুলেশন এর ক্ষেত্রে। শুধু ওয়াটারকে আমাদের মানে রিটেনশন করলে হবে না।
এটারও সিস্টেম আছে। শুধু ওয়াটারকে রিটেনশন করারও সিস্টেম আছে। কি সিস্টেম? আমরা যদি এডিএইচ ইউজ করি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ এই সিস্টেমের মাধ্যমে আমরা শুধু ওয়াটারকে রিস্টোর করতে পারতাম। কিন্তু আমরা দেখলাম যে আসলে ওয়াটারকে শুধু রিস্টোর করলে হবে না। কারণ ভলিউম রেগুলেশনস, হাইপোভলিমিয়া হইছে বা হাইপার ভলিমিয়া হইছে। আমাদের শুধু মানে ওয়াটার বেরিয়ে যায় না। ওয়াটারের সাথে ফ্লুইড বের হয়ে গেছে। ওয়াটারের সাথে সল্ট বের হইছে। এজন্য ওয়াটার এবং সল্ট যেহেতু ২ টাই লস হইছে, তাহলে আমাদের ওয়াটার এবং সল্ট ২ টাকে আমরা রিটেনশন করতে হবে। এডিএইচ তাহলে আমরা এখানে ইউজ করতে পারব না। কারণ এডিএইচ শুধু ওয়াটারকে রিটেনশন করে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? আমরা এখানে এল্ডোস্টেরন ইউজ করব বা এনজিওটেনসিন 2 ইউজ করব। এনজিওটেনসিন আরএএস, রেনিন এনজিওটেনসিন এল্ডোস্টেরন মেকানিজমটা এখানে ইউজ করব। কারণ এনজিওটেনসিন 2 টা ওয়াটার এবং সল্ট ২ টাকেই রিটেনশন করে এবং এনজিওটেনসিন 2 এল্ডোস্টেরনকে রিলিজ করে, অ্যাক্টিভ করে এবং এল্ডোস্টেরন ওয়াটার এবং সল্ট ২ টাকেই রিটেনশন করে। এর জন্য আমাদের মেইন টার্গেট যেহেতু ওয়াটার এবং সোডিয়াম ২ টাকেই রিটেনশন করা, শুধু ওয়াটার করলে হবে না। এজন্য আমাদের এখানে এডিএস আমরা ইউজ করব না, এডিএস মেকানিজম আমরা ইউজ করব না। আমাদের এখানে যে মেকানিজমটা ইউজ হবে বা কাজ করবে সেটা হচ্ছে আরএএএস, মানে রেনিন এনজিওটেনসিন এল্ডোস্টেরন মেকানিজম। সাথে কিছু আছে এসএনএস, ব্যারোরিসেপ্টর, এগুলো আছে। এখানে একটা কোয়েশ্চেন, আমাদের মেইন টার্গেট সোডিয়াম রিটেনশন, ওয়াটার ফলোস। আমরা কেন সোডিয়াম রিটেনশন করি এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন ভলিউম রেগুলেশন এটা আমাদের কিভাবে হবে? কি ইফেক্টর এখানে কাজ করবে? যেহেতু ভলিউম রেগুলেশন, এর জন্য আমাদের ব্যারোরিসেপ্টর হয়তো অ্যাক্টিভেট হবে, স্টিমুলেট হবে বা ইনহিবিট হবে। ব্যারোরিসেপ্টর ইনহিবিট হওয়ার মাধ্যমে এসএনএস বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আবার সোডিয়াম এবং ওয়াটার এই ২ টাকে আমাদের রিটেনশন করবে, ক্যাটেকোলামাইন্সের মাধ্যমে ভেসোকনস্ট্রিকশন করবে, জিএফআর কে আপ ডাউন করবে, এরকম করবে, বিভিন্ন কাজ করবে। এবং আরএএএস, রেনিন এনজিওটেনসিন এল্ডোস্টেরন সিস্টেম, কেন এটা ইউজ করব সেটা আমি বললাম, কারণ আমাদের ওয়াটার এবং সল্ট দুটাকেই রিটেনশন করতে হবে। আর এএনপি কেন? এএনপি সেম, ওয়াটার এবং সল্ট যেহেতু রিটেনশন করতে হবে, এএনপি সেই কাজটা করে। এএনপি যদি আমাদের পরিমাণ কমে যায় তাহলে ওয়াটার এবং সল্ট বেশি পরিমাণে রিটেনশন হবে, কারণ এএনপি এগুলোকে এক্সক্রিট করতে হেল্প করে। মানে এখানে দুইটাই আছে, ওয়াটার এবং সল্ট দুইটাই আছে। এবং ভলিউম রেগুলেশনে আমরা দেখলাম যে আমাদের মেইন টার্গেট যেহেতু সোডিয়াম এবং ওয়াটার দুইটাই লস হয়েছে, আমাদের সোডিয়াম ওয়াটার দুইটাকেই এখানে কি বলে করতে হবে, রিটেনশন করতে হবে। এটা হচ্ছে ভলিউম রেগুলেশন। এবার অসমো রেগুলেশন। ভলিউম রেগুলেশন আমাদের টার্গেট ছিল ভলিউম যে লস হইছে, ইসিএফ ভলিউম, ওয়াটার এবং ফ্লুইড মানে ওয়াটার এবং সল্ট লস হইছে সেটাকে আমরা রিটেনশন করব। অসমো রেগুলেশন আমাদের টার্গেটটা কি? এখানে মেইন টার্গেট দেয়া আছে যে মেইন টার্গেট ইজ ওয়াটার ব্যালেন্স। চেঞ্জেস ইন ওয়াটার কনটেন্ট ডিটারমাইন্স ইসিএফ অসমোলারিটি। তাহলে মেইন টার্গেট এখানে ওয়াটার ব্যালেন্স। তো প্রথমে কথা হচ্ছে অসমোলারিটি চেঞ্জ হবে কোথায়? ইসিএফ এ চেঞ্জ হবে আমি বললাম। ইসিএফ এর অসমোলারিটি ধরলাম ব্লাডের অসমোলারিটি কখন চেঞ্জ হতে পারে? হইতে পারে তখন ব্লাডে আমাদের মেইন যে ইলেক্ট্রোলাইটস সেটা কি? সোডিয়াম ক্লোরাইড। তো আমরা যদি অতিরিক্ত লবণ খাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই চেঞ্জটা হতে পারে। কিংবা যদি আমরা ইন্ট্রাভেনাস ইনফিউশন নেই, হাইপারটনিক কোনো সলিউশন, তখন আমাদের এই ইয়াটা চেঞ্জ হতে পারে। অসমোলারিটিটা চেঞ্জ হতে পারে। সলিউটের জন্য বা ইলেক্ট্রোলাইটস এর আপ ডাউন এর জন্য এই চেঞ্জটা হতে পারে। তবে মোস্ট কমন হচ্ছে আমাদের ওয়াটারের আপ ডাউন এর জন্য। অর্থাৎ আমাদের কি হয়? যদি আমাদের সোয়েটিং হয়, এক্সেস সোয়েটিং হয়, তাহলে আমাদের হাইপোটনিক ফ্লুইড লস হয় এবং হাইপোটনিক ফ্লুইড লস হইলে আমাদের ইসিএফ হাইপারটনিক হয়ে যায়। আমাদের ওয়াটার আপ ডাউন যদি করি, ওয়াটার আপ ডাউন এর ক্ষেত্রে মানে ওয়াটার আপ ডাউন হলে অসমোলারিটি যতটুকু চেঞ্জ হয়, ইলেক্ট্রোলাইটস বা সল্ট আপ ডাউন হলে তার চেয়ে এটা লেস কমন। এজন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়াটার ব্যালেন্সকে ঠিক করা। অসমোলারিটি বা বডি ফ্লুইড এর যে অসমোলারিটি সেটা মেইনটেইন করতে হলে। কারণ একটু চিন্তা করলেই হয় যে আমাদের ব্লাড যদি হাইপার অসমোলার হয়ে যায়, হাইপার অসমোলার আমার মেইন টার্গেট এখানে অসমোলারিটিটাকে নরমাল করা। হাইপার অসমোলার হয়ে গেছে মানে অসমোলারিটিটা এখানে বেশি। আমি যদি এখানে ওয়াটারকে রিটেনশন করি, শুধু ওয়াটার, আমাদের অসমোলারিটি মেইনটেইন করার জন্য শুধু ওয়াটারকে রিটেনশন করি, তাহলে কিন্তু আমার সেই হাইপার অসমোলারটা আবার নরমাল অসমোলারিটি ডাইলিউট হইতে নরমাল অসমোলার হয়ে যাবে। নরমাল অসমোলারিটিটা ফিরে আসবে। তবে এক্ষেত্রে আমাদের যুক্তি এরকম হতে পারে যে অসমো রেগুলেশন, অসমোলারিটি মেইনটেইন করব। অসমোলারিটি ডিটারমাইন করে ২ টা জিনিস। আমাদের ওয়াটারও ডিটারমাইন করে। ওয়াটারের পরিমাণ কমে গেলে অসমোলারিটি বেড়ে যাবে অটোমেটিক। কারণ সেখানে যেই আ ইলেক্ট্রোলাইটস বা সল্ট আছে সেটার পরিমাণ তো তখন ওয়াটারের তুলনায় বেশি। এর জন্য আসলে আমরা ২ টাকেই রিটেনশন কেন করব না? ভলিউম রেগুলেশন এ যেরকম আমরা ওয়াটার এবং সল্ট বা সোডিয়াম ২ টাকেই রিটেনশন করছি, তাহলে অসমো রেগুলেশন এর ক্ষেত্রে আমরা ২ টাকেই রিটেনশন করব। সমস্যাটা কোথায় আমি বলি? সমস্যাটা হচ্ছে অসমো রেগুলেশন এ আমাদের ধরলাম হাইপার অসমোলার স্টেট আছে আমাদের ব্লাডে। হাইপার অসমোলার স্টেট ব্লাডে আছে মানে আমরা যদি শুধু ওয়াটার রিটেনশন করি তাহলে নরমাল অসমোলারিটি চলে আসে। কিন্তু সাথে যদি আমরা আবার সোডিয়ামকেও রিটেনশন করি তাহলে দেখো কি হইছে? আমরা ১ম ওয়াটার রিটেনশন করলাম, নরমাল অসমোলার স্টেটে চলে আসলো। আবার যদি সেই সাথে সোডিয়াম নিয়ে আসি তখন সোডিয়াম আবার এক্সট্রা ব্লাডে চলে আসছে। তখন কিন্তু আবার হাইপার অসমোলারিটি আবার চলে আসলো। মানে আবার হাইপার অসমোলারিটি ব্যাক করলো। তাহলে কিন্তু আমাদের কাজ হইল না। আমাদের টার্গেট যে অসমো রেগুলেশন, নরমাল অসমোলারিটি মেইনটেইন করা সেটা কিন্তু হয় নাই। কারণ ওই যে আমরা হাইপার অসমোলার ছিল। আমরা ওয়াটারকে রিটেনশন করে নরমাল অসমোলারিটি নিয়ে আসলাম। আবার যদি ওয়াটারের সাথে আবার সোডিয়াম আসে তাহলে আবার হাইপার অসমোলার হয়ে যাবে। এর জন্য আমাদের অসমো রেগুলেশনের মেইন টার্গেট হচ্ছে ওয়াটারকে রিটেনশন করা। তো আমরা জানি আমরা চাইলে ২ টাই করতে পারি। আমরা এডিএইচ ইউজ করে শুধু ওয়াটারকে রিটেনশন করতে পারি। অ্যালডোস্টেরন বা এনজিওটেনসিন 2 ইউজ করে ওয়াটার এবং সল্ট ২ টাকেই রিটেনশন করতে পারি। তো আমাদের দেখতে হবে টার্গেট কখন কোনটা। অসমো রেগুলেশনের টার্গেট হচ্ছে ওয়াটারকে মেইনটেইন করা, শুধু ওয়াটারকে রিটেনশন করা, সোডিয়ামকে না বা সল্টকে না বা ইলেক্ট্রোলাইটস কে না।
তো কেন এটা আমি বললাম যে কেন টার্গেটটা এরকম। তাহলে অসমো রেগুলেশনে আমরা যেই ইফেক্টর বা যেই সিস্টেম এখানে কাজ করবে সেটা হচ্ছে এডিএইচ এবং থার্স্ট। এডিএইচ কেন? কারণ এডিএইচ শুধু ওয়াটারকে রিটেনশন করে এবং অসমো রেগুলেশনের টার্গেট হচ্ছে ওয়াটার ব্যালেন্সটাকে মেইনটেইন করা শুধু ওয়াটার। এবং এডিএইচ শুধু ওয়াটারকে রিটেনশন করে এবং থার্স্ট যখন আমাদের পিপাসা পায় তখন আমরা শুধু পিওর ওয়াটার খাই। তো আমাদের যদি হাইপার অসমোলার হয় তখন পিওর ওয়াটার খাবো। যেহেতু আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশনে চলে আসবে তখন আবার হাইপার ভলিউমিয়া ভলিউমটা বেড়ে যাবে। ওয়াটার বেড়ে যাবে তখন আমাদের অসমোলারিটি হাইপার অসমোলার স্টেট থেকে তখন নরমাল স্টেটে চলে আসবে। তো এইভাবে আমরা ওয়াটার রেগুলেশনের মাধ্যমে অসমো রেগুলেশনটা করতে পারি। এবং কেন এখানে এডিএইচ এবং থার্স্ট মেকানিজম ইউজ করা হয়েছে যাতে আমরা শুধু ওয়াটারটাকে এখানে রিটেনশন করতে পারি বা ইনটেক করতে পারি এর জন্য। এটা হচ্ছে অসমো রেগুলেশনের ক্ষেত্রে। ভলিউম রেগুলেশনের ক্ষেত্রে কি হইছে? ভলিউম রেগুলেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যেহেতু বডি থেকে ওয়াটার এবং সল্ট ২ টাই বেরিয়ে যাচ্ছে, এজন্য আমার ২ টাকেই রিটেনশন করতে হবে যাতে আমাদের নরমাল স্টেটটা বজায় থাকে। নরমোভলিমিয়া বা ইউভলিমিয়া এই স্টেটটা বজায় থাকে। তখন আমাদের এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইউজ করলে হবে না। কারণ এটা তো শুধু ওয়াটারকে রিটেনশন করে। তখন আমার এজন্য আমরা সেক্ষেত্রে ভিন্ন মেকানিজম ইউজ করছি। রেনিন, এনজিওটেনসিন, এল্ডোস্টেরন সিস্টেম, এসএনএস এবং এএনপি এগুলো ইউজ করছি যাতে আমাদের ওয়াটার এবং সল্ট দুটো রিটেনশন আমরা করতে পারি। এটা হচ্ছে কথা। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা নরমাল সিনারিও হাইপারটনিক হাইপোভলিউমিয়ায় কি হয়? এখানে অসমোলারিটি চেঞ্জ হয়, এখানে ভলিউমও চেঞ্জ হয়। এর জন্য আইসিএফ, ইসিএফ ২ টাই এফেক্টেড হবে এবং ২ টার মধ্যেই ফ্লুইড ইন্টারচেঞ্জ হবে। এই জিনিসটা আমরা আগেও দেখার চেষ্টা করছিলাম। তো এখন হাইপারটনিক হাইপোভলিউমিয়াতে অসমোলারিটি চেঞ্জ হয় আমরা জানি, ভলিউম চেঞ্জ হয়। যেহেতু অসমোলারিটি এবং ভলিউম ২ টাই চেঞ্জ হয় তাহলে এখানে আমাদের কম্পেনসেশন বডির যে ইনবিল্ট কম্পেনসেশন মেকানিজম এটা এখন কাজ করবে। এখানে ভলিউম রেগুলেশন হাইপারটনিক যেহেতু টনিসিটি চেঞ্জ হইছে, অসমোলারিটি চেঞ্জ হইছে এজন্য অসমো রেগুলেশন এখানে কাজ করবে এবং যেহেতু ভলিউম চেঞ্জ হইছে এজন্য ভলিউম রেগুলেশনও কাজ করবে। তবে এখানে মনে রাখতে হবে যে অসমোলারিটি এবং ভলিউম ২ টাই চেঞ্জ যখন হয় তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ভলিউম রেগুলেশনটাকে আগে ঠিক করা। আমাদের মানে ভলিউমটাকে আগে নরমাল করা। কেন? কারণ ভলিউমটাই হচ্ছে মেইন। আমাদের যদি ইসিএফ এর ভলিউম কমে যায় আমাদের সেলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাবে না। সেল যদি অক্সিজেন না পায়, গ্লুকোজ না পায়, এনার্জি প্রোডিউস করতে পারবে না। তখন সেল ড্যামেজ হবে, টিস্যু ড্যামেজ হবে, অর্গান ফেইলিউর হবে, লাইফ এট ডেঞ্জার এ পড়ে যাবে। এর জন্য আমাদের ভলিউম রেগুলেশনটা ফার্স্ট প্রায়োরিটি সাইমালটেনিয়াসলি অসমো রেগুলেশন চলতে থাকে। এখন দেখি যে আমাদের ১ম ভলিউম রেগুলেশনটা এখানে কাজ করবে। কিভাবে কাজ করবে? যে আমাদের যখন হাইপোভলিউমিয়া হবে তখন ব্যারো রিসেপ্টর আমাদের ভলিউম আপ ডাউন কে এটা সেন্স করতে পারবে এবং ইনহিবিশন অফ ব্যারো রিসেপ্টর হবে। তখন এসএনএস স্টিমুলেট হবে, জিএফআর ডিক্রিজড করবে, অ্যালডোস্টেরন স্কিপ হবে না এবং সল্ট ওয়াটার রিটেনশন হবে। সেইম এটা আরএএএস অ্যাক্টিভেট করবে, এটা রেনিন কে ইনক্রিজ করবে, এনজিওটেনসিন 2 কে ইনক্রিজ করবে। এনজিওটেনসিন 2 ২ টা কাজ করবে। অ্যালডোস্টেরন কে ইনক্রিজ করবে এবং ওয়াটার সল্ট রিটেনশন করবে। অ্যালডোস্টেরন ও ওয়াটার সল্ট রিটেনশন করবে। তো ভলিউম রেগুলেশন আমরা দেখলাম যে যেহেতু ফ্লুইডের মধ্যে ওয়াটার এবং সল্ট দুটোই লস হয়। এজন্য এই সিস্টেমগুলোতে সবকিছু এমনভাবে আমরা সেই সিস্টেমগুলোকে ইউজ করছি যেগুলো ওয়াটার এবং সল্ট দুটাকে রিটেনশন করে এবং নরমাল ভলিউম নিয়ে আসে। এখন অসমো রেগুলেশন এর ক্ষেত্রে আমরা দেখলাম যে অসমো রেগুলেশন এখানে ২ টা জিনিস হচ্ছে। হাইপোভলিমিয়া হচ্ছে, হাইপার অসমোলারিটি হচ্ছে। আমি বললাম যে অসমো রেগুলেশন বা অসমোলারিটি চেঞ্জ যদি হয় তাহলে ভলিউম চেঞ্জ হবেই। তবে অসমো রেগুলেশনের টার্গেট কিন্তু ভিন্ন। আমাদের টার্গেটের কথা মনে রাখতে হবে। অসমো রেগুলেশনের টার্গেট হচ্ছে আমাকে সেলফ ওয়াটারটাকে আমার রিটেনশন করতে হবে। এর জন্য আমাদের এখানে যে সিস্টেম ইউজ হয়, এখানে হাইপোভলিউমের যে সিস্টেম, এখানে কিন্তু আমরা ওয়াটার, সল্ট এই ভলিউম রেগুলেশনের মধ্যে ওয়াটার এবং সল্টকে রিটেনশন করছি না। এখানে সিস্টেমটা ভিন্ন। এটা আমি একটু পরে দেখছি। হাইপার নাট্রিয়ামিয়া বা হাইপার অসমোলারিটি এটা আমার অসমো রিসেপ্টর হাইপোথ্যালামাস যেটা স্টিমুলেট করে, সেটা স্টিমুলেট করবে থার্স্ট এবং এডিএইচ রিলিজকে। এডিএইচ টা শুধু ওয়াটারকে রিটেনশন করবে। এবার হাইপোভলিমিয়া এক্ষেত্রে এবং ভলিউম রেগুলেশন হাইপোভলিমিয়ার ২ টার ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। ভলিউম রেগুলেশন যে হাইপোভলিমিয়া সেটা এমন মেকানিজম ইউজ করছে আরএএস, এসএনএস, এএনপি যেগুলো ওয়াটার এবং সল্ট দুটোকে রিটেনশন করবে। এখানে হাইপোভলিমিয়া অসমো রেগুলেশনের ক্ষেত্রে হাইপোভলিমিয়া এটা আরএএএস এবং এসএনএস কে স্টিমুলেট করছে ঠিক আছে। এটা রেনিন কে ইনক্রিজ করছে সেটাও ঠিক আছে। যেটা এনজিওটেনসিন 2 কে রিলিজ করছে সেটাও ঠিক আছে। তবে এখানে এনজিওটেনসিন 2 আমার ভলিউম রেগুলেশনে যে কাজটা করতো সেই কাজটা করে নাই। এনজিওটেনসিন 2 ভলিউম রেগুলেশনে এল্ডোস্টেরনকে ইনক্রিজ করতো এবং সল্ট আর ওয়াটারকে রিটেনশন করতো। এখানে সেটা করে নাই। এখানে কি করছে এনজিওটেনসিন 2 এডিএইচ রিলিজ পোস্টেরিয়র হাইপোথ্যালামাসে এডিএইচ রিলিজকে স্টিমুলেট করছে। অর্থাৎ এডিএইচ রিলিজ করাইছে। এডিএইচ রিলিজ কেন করাইছে? কারণ অসমো রেগুলেশনে আমার কাজ হচ্ছে ওয়াটারকে রিটেনশন করা বা এক্সক্রিট করা। মানে ওয়াটার নিয়ে কাজ, পিওর ওয়াটার নিয়ে কাজ। এজন্য এডিএইচ কে রিলিজ করাইছে। এই এডিএইচ এবং থার্স এটা পিওর ওয়াটার ইনটেক এবং রেনাল H2O বা ওয়াটার রিটেনশনে হেল্প করতেছে। নরমাল প্লাজমা সোডিয়াম এবং নরমাল প্লাজমা অসমোলারিটি ফিরে আসছে। আমি আসলে অসমো রেগুলেশন এবং ভলিউম চেঞ্জ এর জন্য ভলিউম রেগুলেশন এই ২ টার পার্থক্য আশা করি বুঝাইতে পারছি এবং কিভাবে এই ২ টা একসাথে কাজ করে সেটাও হয়তো বুঝাইতে পারছি। এখন হাইপোভলিমিয়া অসমো রেগুলেশন এ কিভাবে কাজ করে এবং হাইপোভলিমিয়া ভলিউম রেগুলেশন এ কিভাবে কাজ করে এটা হয়তো বুঝাইতে পারছি এবং সূক্ষ্ম একটা পার্থক্য আছে সেটা হয়তো বুঝাইতে পারছি। এবং আশা করি সবাই বুঝতে পারছেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।